জুলহাস তনয় হত্যার প্রধান আসামি টঙ্গী থেকে গ্রেপ্তার বলছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য। সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। দলের সঙ্গে সম্পৃক্ততা দেখে মনোনয়ন দেয়া হবে বললেন কাদের। রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা প্রয়োজন তার সবই করা হবে বলছে প্রশাসন। এবং শেষ পর্যন্ত আটকে গেল ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া 230 ভোটের ব্যবধানে নাকচ থেরেসা মের আনা ব্রেক্সিট চুক্তি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। সংবাদে এছাড়াও থাকছে আবাসস্থলের বাইরে নারীদের জন্য শৌচাগারের সুবিধা অপ্রতুল, ছিন্নমূল মানুষের অবস্থা আরও শোচনীয়। এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার প্রধান আসামি ফখরুলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। দেখা করতে সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে যান তিনি। এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। এছাড়া নতুন রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জনগণের রায় প্রত্যাখ্যান করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে কারচুপি হলে তিনি নিজেও বিজয়ী হতে পারতেন না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যুবলীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নে টিআইবির প্রতিবেদন মন গড়া হিসেবে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে মহাসচিব জাতীয় নির্বাচনে 10টিরও কম আসন পায়, বিজয় শেখ হাসিনার নেতৃত্বে, এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের টানা 15 দিনের কার্যক্রম চলছে। গতকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিভাগ পরিচালিত এই কার্যক্রমে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এর আগেও 3 দফায় ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম হাতে নিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। দু একটি ক্ষেত্রে উন্নতি হলেও গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যাশিত শৃঙ্খলা ফেরেনি। দেখা গেল এই জ্যামটা এখন থাকে, আমার দেখা গেল এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। কারণে আমি সুযোগটা নিলাম যে আমি জ্যাম থাকাকালীন অবস্থায় আমি রাস্তায় পার হয়ে যাবো। যাওয়ার কারণটা হচ্ছে আমার অফিস সামনে লেট হয়ে গেছে, এজন্য আজকে দৌড়ে যাওয়ার কারণটা এটাই। জেব্রা ক্রস, রাস্তা বরাবরে যেন জেব্রা ক্রস, ওভারব্রিজ এরা যেন ব্যবহার করে, এই বিষয়ে আমরা সচেতন করতেছি। আমরা যারা হেলমেট ব্যবহার করতেছে না ওদেরকে আইনে অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে। প্রতিটি গাড়ি দরজা খোলা আছে কিনা চেক হচ্ছে, যেগুলো গাড়িগুলো দরজা খুলে যাচ্ছে ওইটিও ধরা হচ্ছে, আইন অনুযায়ী তাদের মামলা দেওয়া হচ্ছে। দর্শক, রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী নাজিব ফরাইজি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব,
নাজিব, ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুলিশের যে কার্যক্রম 15 দিনের কার্যক্রম চলছে, তো সেটি তো আজকে দ্বিতীয় দিন। তো এই কার্যক্রমে আপনি সার্বিকভাবে কি দেখছেন, জনগণই বা কি বলছে এবং পুলিশ কি কি কার্যক্রম করছে, আমাদের বিস্তারিত জানান। সঞ্জিদা, 15 দিনের যেই একটি বিশেষ ট্রাফিক কার্যক্রম নেওয়া হয়েছে, যেটা জনসচেতনতা তৈরির জন্য, এবং সেটির কার্যক্রম কিন্তু চলছে রাজধানী জুড়েই। এবং রাজধানীতে 57টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টগুলোতে পুলিশ যানবাহন তল্লাশি করছে এবং যেসব যানবাহনের লাইসেন্স আছে সেগুলোকে ঠিক আছে সেগুলো চলতে দেওয়া হচ্ছে, এবং যেগুলোতে লাইসেন্স নেই কিংবা তাদের কাগজপত্রের ত্রুটি আছে সেগুলোকে কিন্তু জরিমানা করা হচ্ছে। এর বাইরে যেসব যানবাহন তাদের যেসব নিয়ম রয়েছে, ট্রাফিক রুল রয়েছে, ট্রাফিক নিয়ম আইন রয়েছে, সেগুলো যারা ভায়োলেট করছে তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে। আর অন্যদিকে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যে ট্রাফিক যেই আইনগুলো রয়েছে, ট্রাফিক যে নিয়ম রয়েছে, তারা কিন্তু প্রায় এই ট্রাফিকগুলো নিয়মগুলো হরহামেশাই তারা কিন্তু এই ট্রাফিক আইনগুলো ভঙ্গ করছেন। এবং যেসব জায়গায় আসলে ট্রাফিক নেই, মানে যেসব জায়গায় রাস্তা পারাপারের জন্য নিয়ম নেই, আপনি যে এখান দিয়ে রাস্তা পার হয়ে আসলেন, এখানে তো জেব্রা ক্রসিং না, আপনি কেন পার হয়ে আসলেন এদিক দিয়ে? সরি, আর কখনো হবে না এরকম। আমরা ম্যাক্সিমাম ফুট ওভার ব্রিজ ব্যবহার করব। এরকম আসলে রাজধানীর অনেক জায়গায় এরকম হচ্ছে যে মানুষ আসলে নিজেরাই সচেতন হচ্ছে না। তাদেরকে যে বলা হচ্ছে যে আপনারা আসলে যেখানে জেব্রা ক্রসিং আছে সেখান দিয়ে পার হন, নিয়মগুলো মেনে চলেন, কিন্তু সেই জায়গাটিতে আসলে মানুষ সচেতন খুব কম হচ্ছে। অন্যদিকে পুলিশের সঙ্গে এখানে রোভার স্কাউট বিএনসিসির সদস্যরাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মানুষকে আসলে সচেতন করতে এবং তাদেরকে ট্রাফিক নিয়মগুলো মানাতে। তো সঞ্জিদা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ নাজিব আপনাকে। দর্শক, এতক্ষণ মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার প্রধান আসামি ফখরুলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য বলে জানায় পুলিশ। দর্শক, সোহেল রানার রিপোর্টটি এখন দেখুন। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের বাসায় ঢুকে USAID কর্মকর্তা এবং সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে উগ্রবাদীরা। পরে তাদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ফখরুলকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। আমরা বেশ কিছু ছবি পেয়েছিলাম, ওই সময় নাম পেয়েছিলাম, যাদের কে ধরিয়ে দেওয়ার জন্য আমরা পুরস্কারও ঘোষণা করেছি। তথাপি তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও সুনির্দিষ্ট তথ্য পাবো এবং সেই সাথে আর কোন কোন ঘটনায় সে জড়িত ছিল সেটিও আমরা জানতে পারবো। কখনো ফখরুল, কখনো সাদিক সহ বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এ আসামি জঙ্গিবাদ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় গোয়েন্দারা। সাদিক একসময় শিবিরেরও সাথী ছিল। তাদের সর্বশেষ কথিত অপারেশন ছিল জুলহাস মান্নান। তারপর থেকে তাদের আর ওই রকম কোনো তৎপরতা, অর্থাৎ অনলাইনে তৎপরতা ছাড়া আর বাকি কোনো খুন জখম করতে পারেনি। জঙ্গি তৎপরতা চালালে এই দেশে পার পাওয়া যাবে না, ফলে তারা মানে জিহাদের অন্য কোনো ক্ষেত্র খুঁজছে আদার দেন বাংলাদেশ। এর আগে এ মামলায় অপর আসামি শরীফুল ইসলাম কেরামত ও রশিদুন নবী ভুইয়া টিপুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোহেল রানা, RTV, ঢাকা। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম। সকালে রাজধানীর সেগুন বাগিচায় গৃহায়ন ভবনে আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি কর্মকর্তাদের দলাদলি থেকে বের হয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ঠুনকো অজুহাতে নিজ দায়িত্ব অন্যের কাঁধে না চাপানোরও পরামর্শ দেন তিনি। জায়গা জমি দখল করে রাখা, আমি তো খোলামেলা বলতে পারি অনেক প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত।
বৃত্তে প্রভাব, ক্ষমতায় প্রভাব, রাজনীতিতে প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকরা একটু ক্ষমতার অপব্যবহার করার একটা প্রবণতায় থাকেন। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি উই আর রেডি টু ফেস হিম। অসহযোগিতা যদি অতীত হয়ে থাকে আর সেটা আমার সামনে তথ্য প্রমাণ সহ আসে, নিশ্চিত থাকেন আমি যে কদিন এই মন্ত্রণালয়ে আছি সকল প্রকার সহযোগিতা আপনাদের জন্য থাকবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও নিজ আবাসস্থলের বাইরে নারীদের জন্য শৌচাগারের সুবিধা তেমন নেই। আর ছিন্নমূল পথশিশু ও অতি দরিদ্র মানুষের অবস্থা তো আরও শোচনীয়। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নারীরা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নারী বান্ধব টয়লেট নির্মাণের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণকে বিনামূল্যে টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী কর্মীর সংখ্যা। পুরুষের সমান সংখ্যায় এখনো নিজেদের অবস্থান গড়তে না পারলেও খুব বেশি পিছিয়েও নেই। চাকরির পাশাপাশি শিক্ষাসহ অন্যান্য নানা কারণে প্রতিদিন হাজার হাজার নারীকে ঘরের বাইরে আসতে হয়, অথচ এসব নারীর জন্য গণশৌচাগারের তেমন কোনো ব্যবস্থাই নেই। ভ্রাম্যমাণ টয়লেট তো নাই, দেখাই যায় না। আর যেগুলা রাস্তাঘাটে যে টয়লেটগুলি আছে, সেখানে সেলফম্যান যে আছে সে পুরুষ, ওখানে যে মানে বসার মতো পরিবেশ নেই। ইউটিআইটা মেয়েদের জন্য বেশি হয়, যে তারা প্রস্রাবটা ধরে রাখে, অনেকক্ষণ ধরে ইনফেকশন হয়। কেবল টয়লেট না থাকায় রাস্তায় পুরুষের পাশাপাশি নারী ট্রাফিক পুলিশ রাখার প্রকল্প ভেস্তে গেছে বলে আক্ষেপ করলেন এই পরিবেশবিদ। আমাদের প্রচুর নারীরা ট্রাফিকে চাকরি পেতেন, ট্রাফিক পুলিশে, কিন্তু এই টয়লেট, নারীদের যে টয়লেট ব্যবস্থাটা, এইটা পর্যাপ্ত না থাকায় কিন্তু আমাদের এই উদ্যোগটা, সরকারের এক মহান উদ্যোগটা ব্যর্থ হয়েছে। এদিকে রাজধানীতে হাতে গোনা কয়েকটি পাবলিক টয়লেট থাকলেও টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় ছিন্নমূল, ভিক্ষুক, পথশিশু ও প্রতিবন্ধীরা এগুলো ব্যবহার করতে পারেন না। নারী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বান্ধব টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। লকার সিস্টেম করেছি, অনেক সময় টয়লেটে ঢোকার সময় দেখা যায় তার হাতে কিছু থাকে, সেগুলো যাতে লকারে রেখে নারীরা টয়লেটে যেতে পারে। আমাদের হুইল চেয়ারে ঢোকার ব্যবস্থাও রয়েছে। তো মোটামুটিভাবে আমরা একটি আধুনিক, মানসম্মত, স্বাস্থ্যসম্মত একটি টয়লেটগুলি আমরা করছি। রাজধানীতে গণশৌচাগারের দুরবস্থার আরও চিত্র থাকছে পরের পর্বে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের উপর দেয়া স্থগিতাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন বাতিলের বিষয়ে জারি করা রুল সহ আবেদনকারীদের রিট খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ডিএনসিসির উপর নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় বুধবার বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নড়াইল সদরের কাড়ালবিল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী রুম্মান হোসেন রোমিও নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ নড়াইল সদরের কাড়ালবিল এলাকায় অবস্থান নেয়া একদল সন্ত্রাসী ধরতে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের গোলাগুলিতে রোমিওর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এদিকে সাতক্ষীরার তালায় মইজুদ্দিন আহমেদ টুলু নামের সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, 160 পিস ইয়াবা, 15 বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক নিয়ে দুপক্ষের অভ্যন্তরীণ কোন্দলে টুলু নিহত হয়েছে। সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার মোড়ে কভার্ড ভ্যান চাপায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সোমা বড়ুয়া। সে সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শীতের প্রকোপে থমকে আছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাপন।
টানা 10 দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। দুদিন থেকে পড়ছে ঘন কুয়াশা, ফলে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধ, নিম্ন আয়ের ও চরাঞ্চলের মানুষ। শীতের কারণে কমে গেছে খেটে খাওয়া মানুষের কাজ। এদিকে শীতের কারণে চলমান ইরি বোরো মৌসুমে বীজতলা নষ্ট হচ্ছে, ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। গাইবান্ধায়ও কনকনে ঠান্ডা ও উত্তরের হিমেল বাতাসে বিকেল থেকে সকাল 10টা পর্যন্ত জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ গাইবান্ধায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঘন কুয়াশার কারণে মহাসড়ক ও অভ্যন্তরীণ রুটে হেডলাইট জ্বালিয়ে সর্বধরনের যানবাহন চলাচল করছে। তীব্র শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিম শীতল কনকনে ঠান্ডার পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এছাড়া চুয়াডাঙ্গায়ও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জ জেলায় এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে, আর এই সরিষার ফুল থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্র রিপোর্ট করছেন মুনিয়া মুশতারি। সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু হলুদের সমারোহ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, সেই সাথে মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত হচ্ছে চারদিক। আর এই সরিষার ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌচাষীরা এখন ব্যস্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহে। আমরা যেভাবে খরচ করে মধু আহরণ করি সেই মূল্য আমরা পাই না, আর আমরা যদি সরাসরি বিক্রি করতে যাই সরাসরি আমরা বিক্রি করতে পারি না। জেলায় এবছর সর্বাধিক প্রায় 20,000 মৌবাক্স স্থাপন করা হয়েছে। প্রতিদিনই সরিষার ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু, আর এই মধু পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন কোম্পানি সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা সংগ্রহ করছেন। আমরা সরকারের কাছে চাই যে মধু রিফাইন করার যে মূলত একটা মেশিন, যে আমরা ন্যায্য মূল্যের জন্য সেই জিনিসটা দিয়ে আমরা যেন রিফাইন করে আমরা মধুটা যেন বিক্রি করতে পারি। সারা দেশের মধ্যে এবছর সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ মধু উৎপাদন হওয়ার আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। সারা বাংলাদেশের ভিতরে আমরা আশা করি যে এইবার আমরা সবচেয়ে বেশি মধু উৎপাদন করতে পারবো এবং আমাদের সিরাজগঞ্জ জেলায় মধু উৎপাদনে প্রথম স্থান অধিকার করবে। তবে মধু সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না মৌচাষীরা। মধুর বাজারজাতকরণ সহ মৌচাষীদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুনিয়া মুশতারি, RTV। এবার একটি শোক সংবাদ। সাংবাদিক আমানুল্লাহ কবির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার প্রথম প্রহরে তার মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 1টার দিকে তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। সকালে ফজরের নামাজের পর দারুস সালাম এলাকার ফুলপাড়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর 11টায় জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে জামালপুরে তাকে নেওয়া হচ্ছে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বক্তব্যকে বিএনপির মন্তব্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় দীর্ঘ সময় ধরে টিআইবি মিথ্যাচার করে আসছে অভিযোগ করে সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। নির্বাচন নিয়ে যেই বক্তব্য, গবেষণার কথা বলে যে বক্তব্য বা প্রতিবেদন গতকাল টিআইবি প্রকাশ করেছে, এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ত্রুটিপূর্ণ গবেষণার নামে তারা যে সমস্ত প্রতিবেদন সময়ে সময়ে প্রকাশ করেছে, এতে টিআইবির গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি অনেক নষ্ট হয়ে গেছে। এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জুলহাস তনয় হত্যার প্রধান আসামি টঙ্গী থেকে গ্রেপ্তার বলছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য।
সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। দলের সঙ্গে সম্পৃক্ততা দেখে মনোনয়ন দেওয়া হবে বললেন কাদের। রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা প্রয়োজন তার সবই করা হবে বলছে প্রশাসন। এবং শেষ পর্যন্ত আটকে গেল ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া 230 ভোটের ব্যবধানে নাকচ থেরেসা মের আনা ব্রেক্সিট চুক্তি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।